জন উপদেষ্টা তাদেরকে আবার এই জামাত নিচ্ছেন না। কি কারণে নিচ্ছেন না? তাদের বিরুদ্ধে যে দুর্নীতির বিশাল অভিযোগ, সেই অভিযোগ তারা বহন করতে রাজি না। এনসিপি একটা ব্ল্যাক স্পট হিসেবে বাংলাদেশের এই রাজনীতিতে একটা কালো ব্রিফ, একটা কালো অধ্যায় হিসেবে বিলীন হয়ে যাবে এই গণভোট। আপনার গণভোটের ব্যালটের মধ্যে কি দিবে? আমরা না পড়ে কি দিতে পারবো নাকি? যদি এখানে দিয়ে দেয় যে ডক্টর ইউনূস আজীবন প্রেসিডেন্ট থাকবেন, ওই যে জিন্না সাহেব যেটা করছিলেন, স্টেটের জায়গায় স্টেটস এস অ্যাড করে, যে স্টেট ছিল সেটাকে স্টেট করে দিচ্ছে, একটা স্টেট করে দিচ্ছে যে লাহোর প্রস্তাবে। এই ধরনের কিছু হবে কিনা? ইউনূসের লক্ষ্য একটাই, তার আজীবন ক্ষমতায় থাকা। তাতে যদি বাংলাদেশের একটা অংশ ভারত দখল করে নিয়ে যায় বা আমেরিকা দখল করে নিয়ে যায়। প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে রাজনীতির যে প্রকাশ্য রূপ, তার অন্তরালে কি চলছে। 5 আগস্টের পর বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে অন্তত রাজনীতিটা সুস্থির দিকে পৌঁছবে, সেই দিকে আসলে আমরা কতটুকু পৌঁছতে পারছি, এবং একই সঙ্গে আমাদের যে অস্তিত্বের শেকড়, একাত্তরের চেতনা, সেটি কতটুকু সমুন্নত রাখতে পারছে, অথবা সেটিকে নিয়ে ব্যবসা চলছে কিনা, আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে, আসলে এই সব বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নদী কমিশনের সাবেক চেয়ারম্যান এবং রাজনৈতিক বিশ্লেষক, বিজ্ঞান গবেষক মঞ্জুর আহমেদ চৌধুরী। মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেটি চলছে, আপনার কাছে একটু জানতে চাই যে দল ত্যাগ করা, নির্বাচনকে কেন্দ্র করে এমপি পদে নির্বাচিত হতে নানান ধরনের অনেক কিছু আমরা ত্যাগ করতে দেখেছি এর আগে, কিন্তু এখন যা চলছে, নিজের দলকে অস্বীকার করে বড় বড় পদধারী হয়েও তারা সেই পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে জয়েন করছেন। কেউ কেউ দলের বিলুপ্তি ঘোষণা করছেন, দলের অস্তিত্ব রাখছেন না, এবং যা কিছু ঘটছে অন্তরালে, সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? বাংলাদেশ সেই পুরোনো ধারাতেই আছে, নাকি ইতিবাচক কোনো দিকে যাচ্ছে, নাকি অবশ্যই ভঙ্গুর রাজনীতিটা আরো বেশি ভঙ্গুর করা হচ্ছে? এক কথায় যদি বলতে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে একজন সচেতন নাগরিক হিসেবে আমি হতাশ। 5ই আগস্টের পরে যে মানুষের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল জনমানুষের ভিতরে, সেটাকে সম্পূর্ণভাবে কিন্তু আমরা দেখলাম গত 15 মাসে ধূলিসাৎ হয়ে গেল। এই ধূলিসাৎ হওয়ার প্রধানতম কারিগর হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি অ্যাকচুয়ালি বাংলাদেশের যে এই যে বর্তমানে যে একটা অব্যবস্থাপনা, রাজনৈতিক ক্ষেত্রে একটা নৈরাজ্য। আপনি 15 বছর 20 বছর ধরে রাজনীতি করছেন, একটা দল গড়ে তুলছেন, তারা একটা দুইটা সিটের জন্য বলির পাঠার মতো বিক্রি হয়ে যাচ্ছেন। এটা শুধু দুর্ভাগ্যজনক না, এটা হতাশাব্যঞ্জক না, শুধু এটা একটা আপনার একটা অশরী সংকেত নির্দেশ করে। আপনি দেখেন কয়েকটা দল, অনেক দল আছে যে সম্পূর্ণ বিলুপ্ত করে তারা একটা সিটের জন্য দল বিলুপ্ত করে এসে জয়েন করতেছেন। এটা কি আপনি কি এক্সপ্লেনেশন দিবেন? আপনি দেখেন একটা দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, তাদের নিয়ে কিন্তু অনেক আশা ছিল মানুষের ভিতরে যে এরা হয়তো নতুন ধারার সৃষ্টি করবেন, এবং এই যে নতুন যে তারা বলতো যে ইনসাফ, সোশ্যাল জাস্টিস, তারা হয়তো ফার্সিতে আরবিতে বলা পছন্দ করেন, ইনসাফ বলতেন। তারা বলতে যে নতুন বন্দোবস্ত আমরা জানি যে জমিদারি আমলে, ব্রিটিশ আমলে এখনো বন্দোবস্ত দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, জমি ক্ষেত, এবং প্রজারা সেই প্রজা হিসেবে নেয়। নতুন বন্দোবস্তের কথা তারা বলতেন, অনেক কিছু বলতেন। কিন্তু আমরা কি দেখলাম? যে তারা একটা মৌলবাদী দলের সাথে একেবারে বিলীন হয়ে গেল। কয়েকজন, আবার যন্ত্রী শেখের মতো, তারা এটা পছন্দ করেন নাই, তারা ওটা থেকে বেরিয়ে আসছেন। 30 জনের মতো তারা হয়তো বেরিয়ে আসছেন, কি তারা ভিন্ন মত প্রকাশ করছেন। তার মধ্যে একজনকে দেখলাম ভিন্ন মত প্রকাশ করে বলে এটা আমাদের রাইট বলার, কিন্তু তার মানে এই না আমি দল ছেড়ে চলে আসতেছি। এইখানে যে তরুণদের কাছ থেকে যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা কিন্তু আমরা পাইনি, এবং তারা দিন দরবার করেন। এক একজন এক এক জায়গায় ধর্ণা দিচ্ছেন। তারা ধর্ণা দিবেন কেন? তারা কেন আবার দেখা যাচ্ছে যে 2 জন উপদেষ্টা তাদেরকে আবার এই জামাত নিচ্ছেন না? কি কারণে নিচ্ছেন না? যে তাদের যে হেভি ব্যাগেজ, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির বিশাল অভিযোগ, সেই অভিযোগ তারা বহন করতে রাজি না। এই যে একটা প্রেক্ষিত, এই প্রেক্ষিতে নির্বাচন হবে, খুব সম্ভব হয়ে যাবে, কিন্তু সেই নির্বাচন জনমানুষের আকাঙ্ক্ষা কি পূরণ করতে পারবে? নাকি সেই গতানুগতিক এরশাদ, শেখ হাসিনা আমলের, এমনকি বিএনপি আমলের যে ট্রাডিশন, যে নির্বাচিত হয়ে আমাদের জনপ্রতিনিধিরা জনগণের প্রভু হয়ে হন জনপ্রতিনিধি হিসাবে, কিন্তু যখন দেখা যায় তারা ক্ষমতায় ভোট নিচ্ছেন, ভোটের পর থেকে তারা জনপ্রভু হয়ে যান। এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি, এর বিরুদ্ধে যারা কথা বলে, এই সম্বন্ধে যারা আলাপ আলোচনা করে, তাদেরকে বন্দি করে ফেলা হয়। আমি, আপনাকেও করা হয়েছে, আরো অনেকেরই করা হয়েছে, বা ভবিষ্যতে আরো হবে, এই ধারণাটাই আমার কাছে মনে হচ্ছে।
আপনি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি ধ্বংসের মানে এই মুহূর্তে রাজনীতিতে সুস্থির দিকে যাওয়ার কথা ছিল, তা না হয়ে আরো বরং ধ্বংসের দিকে যাচ্ছে, এবং সেটির কারিগর ডক্টর ইউনূস। আপনি ডক্টর ইউনূসকে এক্ষেত্রে কোনটার সাথে রিলেট করবেন? এই যে বিএনপিতে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশিদ খান, তিনি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে জয়েন করলেন। রেজা কিবরিয়া তার আরেক অংশ গণ অধিকার পরিষদের, সেটি থেকে বেরিয়ে জয়েন করলেন। বিএলডিপি শাহাদাত হোসেন সেলিম, তিনি তার দল হুম, বিলুপ্ত করে বিলুপ্ত সেটাতে করে জয়েন আসছে। করলেন। এইগুলোর সাথে কি আমরা এনসিপি টাও মিলাবো? মানে এনসিপি যে জামাতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এই সবকিছুর সঙ্গে কি আমরা ডক্টর ইউনূসকে নিয়ে আসবো, যে তিনি সবকিছু কারিগর? যদি হয়ে থাকেন তাহলে কেন, কোন দিক থেকে? দেখেন, ডক্টর ইউনূস সুকৌশলে উনি কতগুলি বিদেশ থেকে মানে দেশান্তরী কিছু লোকজন আছে বাঙালি, তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিভিন্ন দেশের নাগরিক, ওইসব দেশে তারা ট্যাক্স দেন, সেই লোকগুলিকে উনি একত্রিত করছেন। এরা যে কাজটা করছে, যে বাংলাদেশের রাজনীতিবিদদের কে মানে ধোকা দিয়েছেন, কতগুলি সংস্কার কমিটি করছেন। এগুলো কমিশন না, কমিশন করতে হলে আইনের দ্বারা করতে হয়, অর্ডিন্যান্স দ্বারা করতে হয়। ওই কতগুলো কমিটি করে তা দিয়ে কতগুলো বস্তা পচা আপনার বস্তা পচা এই জন্য বলি যে রিকমেন্ডেশন গুলি যে অবাস্তব কিংবা তা কিন্তু বলি না, বলছি এই কারণে যে সেগুলি তো বস্তা বন্দি হয়ে গেছে। এই করে রাজনীতিবিদদেরকে সে আলী রিয়াজের, আমি বলি যে ওই যে গণভবনের আপনার সংসদ ভবন এলাকায় যে অফিসটা করছেন, এটা আলী রিয়াজের খোয়ার। এই খোয়ারে যে এরা এই আলী রিয়াজের ধোকায় পড়ে সময় নষ্ট করছে। গভীর ঘুমে বালকের প্রস্রাবের মতো এদের সময় যে কখন চলে গেছে এরা বুঝতেও পারে না। 14 মাস চলে গেছে। এই 14 মাসে যে রিফর্মটা সবচেয়ে বেশি দরকার ছিল, যে সম্পূর্ণভাবে দুর্নীতিকে উৎখাত করার, এবং যারা দুর্নীতিবাজ ছিলেন গত 16 বছর 15 বছর বা তারও আগে, তাদেরকে একের আওতায়, আইনের আওতায় আনার কথা ছিল, যাতে দুর্নীতি না হয়, যাতে বৈষম্য না হয়। এখানে ছিল যে একটা বৈষম্যহীন রাষ্ট্র, একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট যে রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, এইটা এটা তো আমাদের মুক্তিযুদ্ধের দাবি। মুক্তিযুদ্ধ তো হয়েছে বৈষম্যহীন একটা সমাজ গড়ার জন্য, একটা সচ্ছল সমাজ গড়ার জন্য। এই জন্যই তো হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতাই কিন্তু আপনার 24 মুক্তিযুদ্ধের আন্দোলনের থেকে এই 24-এর আন্দোলনকে বিচ্ছিন্ন করা যায় না। এটাও কিন্তু ওই ধারাবাহিকতাই কিন্তু আসছে। মানুষের চাহিদা ছিল, জনমানুষের চাহিদা ছিল। এটা শুধুমাত্র কি বলে কয়েকজন ছাত্রের দাবি ছিল না। এরা যখনই এই আন্দোলনটা করছে তখন মানুষজন ফুসে উঠছে, সবাই পার্টিসিপেট করছে। আপনি করছেন, আমি করছি, আমাদের এক এক জায়গা থেকে আমরা করছি। সবাই যে রাস্তায় নামতে পারছি না, না, কিন্তু আপনি জনমত সৃষ্টিতে বিশাল ভূমিকা রাখছেন আপনি, বিশাল ভূমিকা। এমনকি যখন আমাকে জাতীয় নদী রক্ষা কমিশনের থেকে অন্যায়ভাবে রিমুভ করা হলো, সেই সময় আপনি একটা প্রোগ্রাম করছিলেন। আমার সেই প্রোগ্রামটা আমি প্রথমে দেখি নাই, দেখতে আসে নাই, কিন্তু আপনি যখন কারাবন্দী ছিলেন সেই সময় আমার হাতে আসছে। আমি তখন স্ট্যাটাস দিছি, দেখেন যে দীপুমণি, শেখ হাসিনা, সেই তাদের যে পাওয়ার, যে দাপট, সে দাপটের মধ্যেও উনি সত্য কথা বলছেন, আমাকে নিয়ে বলছেন, আর অনেকে নিয়ে বলছেন। তো যাই হোক, এইভাবে যারা যেখানে ছিলেন, যেভাবেই হোক, তারা ভূমিকা রাখছে, বেশিরভাগ লোক ভূমিকা রাখছে। যারা স্বার্থপর, যারা স্বার্থান্বেষী ছিল, তারা তো বিরুদ্ধে যাবেই জাতীয় স্বার্থের। এখন কি হলো? এখন সেই রাজনীতিবিদরা যারা আন্দোলন করছে তাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে। ভুলিয়ে রেখে কতগুলি সংস্কার এনে দেওয়া হয়েছে, সেই সংস্কার তো বাস্তবায়িত করেন নাই তারা। সেই সংস্কার কিন্তু তারা কখনোই বাস্তবায়িত করেন নাই। জাতির জীবন থেকে আমাদের মূল্যবান 1.5 বছর নষ্ট হয়ে গেছে। এই সময় আমরা এই জাতিকে পুনর্গঠিত করতে পারতাম, আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ে তুলতে পারতাম, অ্যাটলিস্ট সেই দিকে যেতে পারতাম, আমরা একটা বৈষম্যহীন সমাজ তৈরির যাত্রা শুরু করতে পারতাম। সেটা কিন্তু আমরা করি নাই। এখন এরা যে গভীর যে প্ল্যান ছিল যে রাজনীতিবিদদের মধ্যেই দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়া, তাই কিন্তু হয়েছে। আপনি দেখেন রাজনীতিবিদদের ভিতরে এমন সব দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যে একে অপরের সাথে আপনার বিক্রি হয়ে যাচ্ছে, তারা ফাইট করতে পারতেছে না। এই যে তরুণদের দল, এই তরুণদের দলটা নিয়ে আমরা অনেক আশা করেছিলাম যে তারা নতুন ধারার সৃষ্টি করবে, নতুন একটা যাত্রা শুরু করবে, যে যাত্রায় আমাদের যে একবিংশ শতাব্দীর যে আশা আকাঙ্ক্ষা সেগুলি পূরণ হবে। কিন্তু কোথার থেকে এক ভদ্রলোক আসলেন 3-0 একটা অলিক একটা পরিকল্পনা নিয়ে এসে সবকিছু তছনছ করে দিল। নানান ধরনের তো বিতর্ক রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে। আপনি বাংলাদেশের রাজনীতি যে সুস্থির দিকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটিকেও নষ্ট করার পিছনে ডক্টর ইউনূস দায়ী করছেন, অনেকেই করেন। একই সঙ্গে আমি 71-এ কথা বলছিলাম আমার ভূমিকাতে, এবং জামাত কেন্দ্রিক যে রাজনীতি, এনসিপির বিলীন হয়ে যাওয়ার জামাতের মধ্যে, আবার জামাতের যারা একসময় বিরোধিতা করেছে কথিত ইসলামপন্থী দলগুলোর মধ্যে, সে হেফাজতে ইসলাম কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও জামাত কেন্দ্রিক রাজনীতি শুরু করেছে বা জামাতের জোটবদ্ধ হয়েছে। জামাতের এত শক্তিশালী হওয়ার পেছনের কারণ কি? এবং যে জরিপগুলো অনুষ্ঠিত হচ্ছে,
দেখা যাচ্ছে বিএনপির সঙ্গে খুব টাই অবস্থায়, আহ বেশ প্রতিদ্বন্দ্বী অবস্থায় জামাত থাকবে, এমনকি জামাত ক্ষমতায় যেতে পারে, এমন কথা বলা হচ্ছে। আসলে কি সেটি সম্ভব, অথবা এত শক্তিশালী হওয়ার কারণ কি? শুনেন, জরিপ গুলি কিন্তু সঠিক জরিপ না। এই কারণে আমি বলি, যে লোকগুলির হাতে স্মার্টফোন আছে কেবলমাত্র সেই কিন্তু এই জরিপে উত্তর দিতে পারেন। এবং এই দলের যে লোকগুলি আছে, জামাতের যারা আছে, তারা খুবই অ্যাক্টিভ। তাদের ধরেন 90% লোক আপনার সবসময় অনলাইনে থাকতেছে এবং জরিপের উত্তর দিচ্ছে। কিন্তু অন্যান্য দলের যে লোকজন, তাদের অনেকেরই স্মার্টফোন নাই, তাদের অনেকেই আপনার ফোনই নাই। তারও একটা মতবাদ আছে। সুতরাং ডিসরেলি ব্রিটিশ প্রাইম মিনিস্টার এক সময় অনেক আগের, উনি একটা কথা বলছিলেন, দেয়ার আর লাইস, দেয়ার আর ড্যাম লাইস, অ্যান্ড দেয়ার আর স্ট্যাটিস্টিক্স। এক্ষেত্রে হয়েছে তাই। এই স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করে কোনো কাজ হবে না। আপনি যদি জামাতের ভোটের এটা দেখেন, যখন 1991 সালে জামাত ভোট পেয়েছিল কত পার্সেন্ট? আপনার 16%। 96 সালে 8%, 2001 সালে পাইছিল 4%। জামাতের ভোট কমতেছে। আপনি ট্রেন্ডটা দেখেন, 2008 সালে আমার এই মুহূর্তে মনে নাই, খুব একটা বেশি পায় নাই, জামাত মাত্র 3টা সিট পাইছে। সুতরাং জামাত ইজ এ পেপার টাইগার। প্রচারণা করে সে এই যে লোকগুলি, এই যে এনসিপি যে চলে গেল, এনসিপি একটা ব্ল্যাক স্পট হিসেবে বাংলাদেশের এই রাজনীতিতে একটা কালো ব্রিফ, একটা কালো অধ্যায় হিসেবে বিলীন হয়ে যাবে। সে এখানে যারা আসছিল, তারা কি আপনার 71-এ যারা যুদ্ধ অপরাধ করছে, নারীদেরকে ধরে নিয়ে আপনার আর্মি ক্যাম্পে দিছে, যারা মুক্তিযোদ্ধাদেরকে জবাই করছে, তার জন্য অনুশোচনা করে না। তারা যখন অনুশোচনা করে, বলে যে আমি তো এখানে জন্মগ্রহণ করি নাই সেই সময়, কিন্তু জন্মগ্রহণ তো হিটলারের আমলেও আমরা করি নাই, কিন্তু হিটলারের যে এই বৈশাসিকতা, সেগুলিকে তো আমরা নিন্দা করি, করি না? ঠিক তারা কিন্তু এই সেন্সে কাটিয়ে যায়। তারা বলে 47 থেকে এই পর্যন্ত যত অপরাধ করছে তার সাথে সব অপরাধের মাপ চাই। এটা করে তারা জিনিসটাকে হালকা করে দেয়। তারা একটা জাতির জীবনে 71-এ জামাত একটা গভীর ক্ষত, ফেস্টারিং দগদগে ক্ষত। এই ক্ষত পূরণের জন্য আরো সময় লাগবে। সেই ক্ষতের সাথে যে তরুণরা যে জয়েন করলো, এটা বিভ্রান্ত হয়ে তারা জয়েন করছে, এবং যে কয়জন বিভ্রান্ত হয় নাই তারা ওইখান থেকে সরে আসছে বা সরে আসবে হয়তো, আশা করি। কারণ কি, জামাতের রাজনীতি বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে রাজনীতি। জামাত কখনোই মুক্তিযুদ্ধের যে আমাদের যে পতাকা, আমাদের যে পতাকা, আমাদের যে সাহিত্য, আমাদের যে এই যে ছায়ানটে যে আক্রমণ হয়েছে, তারা কি তার কোনো সময় প্রতিবাদ করছে? কারা আক্রমণ করছে? আপনি দেখেন যে এই যে বাক স্বাধীনতার উপরে 2টা পত্রিকার অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আগেও কিছু কিছু পত্রিকার অফিসের উপর আঘাত আসছে, সংগ্রামের উপর আঘাত হয়েছে, সম্পাদকের উপর ন্যাক্কারজনক। সেসব তো আপনারা প্রতিবাদ করছেন, আমরাও করছি। এই যে নয়াদিগন্তের উপর আঘাত আসছে, সাংবাদিকদের উপরে যখনই আঘাত আসছে, তখন তো এদেশের যারা এখন আমরা কথা বলি, আমরা তখনও তো প্রতিবাদ করছি যে বাক স্বাধীনতা থাকতে হবে, বাক স্বাধীনতা এনশিওর করাটা, তার জন্য যথেষ্ট ওয়ার্ক করে আসা হয়েছে। এই যে শেখ হাসিনা থেকে মুক্তি পাওয়াটা, এইটা শুধুমাত্র ওই জুলাইয়ের আর অগস্টের 5 দিনের আন্দোলন না, এর পেছনে ধারাবাহিক ভাবে জনমত সৃষ্টি করা হয়েছে। সেই জামাতের সাথে যারা রাজনীতি করতে গেল, এই স্পেশালি অনেকে যেতে পারে, অনেক দল যেতে পারে, যারা মৌলবাদী কেন্দ্রিক দল, জাতি কিন্তু একটা সংকটময় পার করতেছে। আপনি জানেন যে গণভোট, এই যে একটা গণভোটের আয়োজন করছে, গণভোটটা একটা গ্র্যান্ড ডিজাইন, আলী রিয়াজের একটা গ্র্যান্ড ডিজাইন। আপনি যদি গণভোট অনুযায়ী যদি আপনি গণভোট যদি পাশ করে, মানে মেজরিটি হয়, তাহলে কিন্তু একটা দুর্যোগ, এটা একটা কালো মেঘের মতো বাংলাদেশের আকাশে বিরাজমান। এই গণভোটের যে 4টা প্রপোজিশন, এটা একটা অবাস্তব জিনিস। বাংলাদেশের জনগণের যে এই ভোটাধিকারকে নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তো অনেকভাবে উঠছে এবং দীর্ঘদিন ধরে এই প্রশ্নটা জারি রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন গ্র্যান্ড ডিজাইন, এই ডিজাইন বাস্তবায়ন কি হবে? আর ডিজাইনটা বা কি? আপনি দেখেন যে গণভোটে অনেক লোক কিন্তু উপস্থিত হবে এখানে, মানে এই ভোটের দিন, যেহেতু ক্যান্ডিডেটটা ভোটার নিয়ে যাবে, ক্যান্ডিডেটটা তো ভোটার নিয়ে যাবে, তারা কি গণভোটে ভোটটা দিবে? 25% লোক তো পড়তেই পারে না, ভোট দিতে পারবে না, অনেকেই ভোটটা দিবে না। যদি সেইখানে 80% লোকে এই এমপি ক্যান্ডিডেটদেরকে সংসদ সদস্যের ব্যালটে একটা ভোট দেয়, আর যদি 60% লোকে না দেয়, মাত্র 20% লোক যদি গণভোট ব্যালটে ভোট দেয়, অ্যাকচুয়ালি হা দেখ বা না দেখ, সেই ক্ষেত্রে আপনি কিভাবে ইন্টারপ্রিটেশন করবেন? আপনি তো তখন বলা হবে যে এই 60% লোক এরা গণভোটে পার্টিসিপেট করেন, উপস্থিত হয়ে পার্টিসিপেট করে নাই, তার মানে কি গণভোটের প্রতি অনাস্থা প্রকাশিত হবে? বাদ দেওয়া হয়েছে। কিন্তু কোশ্চেনটা হলো, আপনার গণভোটের ব্যালটের মধ্যে বা প্রপোজিশনের মধ্যে কি দিবে? আমরা না পড়ে কি দিতে পারবো নাকি? যদি এখানে দিয়ে দেয় যে ডক্টর ইউনূস আজীবন প্রেসিডেন্ট থাকবেন, আমাদের তো পড়তে হবে। তো পড়ার সময় কোথায়? ব্যালটের পড়ার আমার সময় কোথায়? সময় তো আপনি দিচ্ছেন না। কি লাগবে না লাগবে উই ডোন্ট নো। কারণ এরা তো এই যে আপনার সালাউদ্দিন আহমেদ তো করছেন, অ্যাকিউজ করছেন, আমরা যেটা বলছি সেটা আপনারা
করেন নাই, আপনারা চেঞ্জ করে দিচ্ছেন। এইখানেও বা চেঞ্জ করে দিবে নাকি, যে ওই যে জিন্না সাহেব যেটা করছিলেন, স্টেটের জায়গায় স্টেটস এস অ্যাড করে, যে স্টেট ছিল সেটাকে আপনার স্টেট করে দিচ্ছে, একটা স্টেট করে দিচ্ছে যে লাহোর প্রস্তাবে। এই ধরনের কিছু হবে কিনা আই হ্যাভ ডাউট, কারণ এদের যে মরাল কম্পাসটা সঠিক না। মুজিবুর চৌধুরী, আপনি গভীর এবং একই সঙ্গে জটিল একটি বিষয় আমাদের সামনে একেবারে নতুন ভাবে উপস্থাপন করলেন। বিষয়টি আসলে ভেবে দেখার মতন। কিন্তু এই সাহসটা কি পাবে বা বিএনপি যে বড় স্টেক হোল্ডার এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে, তারা কি তারা কি এটা খুব স্বাভাবিকভাবে নেবে? যদি ওই ধরনের কোনো চেঞ্জ করে ব্যালট পেপারে ছাপা হয়, তাহলে তো ওই দিন সকাল থেকেই প্রতিবাদটা শুরু হয়ে যাবে। শুনুন, এখানে বাংলাদেশের রাজনীতিবিদদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে, এই জেন তেন একটা ইলেকশন করে ক্ষমতায় যাওয়া, যেটা শেখ হাসিনা শিখাইছে। শেখ হাসিনা কেন, বিএনপি আমলে তো জেন তেন ইলেকশন হয়েছে, এরশাদের আমলে হয়েছে। বাংলাদেশের 12টা ইলেকশন মধ্যে 8টা ইলেকশনই হয়েছে চুরির ইলেকশন, এবং চুরির ইলেকশন করে তারা ক্ষমতায় ছিল। সুতরাং ওই ট্র্যাডিশন, যে কোনো রকম একটা ইলেকশন করে আমি ক্ষমতায় যাবো, গণভোটে কি হোক বা না হোক ওইগুলি নিয়ে আমি হয়তো মাথা ঘামাবো না। কিন্তু এটা নিয়ে পরবর্তীতে আপনার অনেক জটিলতা সৃষ্টি হতে পারে। এই জটিলতাটাকে ইলেকশন কমিশনের কাছ থেকে এখনই নিশ্চিত করা দরকার, যে যে 25% লোক নিরক্ষর, তাদেরকে গণভোট সম্বন্ধে সে যথেষ্টভাবে অবহিত করা হচ্ছে কিনা, ইনফর্মড কনসেন্ট, জেনে শুনে সে ভোট দিবে সে ব্যবস্থা করা হয়েছে কিনা। আপনি দেখেন যে নর্মাল ইলেকশনে মার্কা দেওয়া হয় কেন, মার্কা খুবই গুরুত্বপূর্ণ একেবারে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেওয়া হয়, যাতে কালার ব্লাইন্ড লোকরা যেন ওই হয়। কালার দিলে আবার অনেক লোক আছে কালার ব্লাইন্ড, আপনার রেড বা গ্রিন এই কালার ব্লাইন্ড থাকে। সুতরাং ব্ল্যাক দেওয়া হয়, এবং মার্কা সবাই চিনে, এই চিনে সে ভোটটা দিয়ে আসে। সে যদি নিরক্ষরও হয় তার জন্য কোনো অসুবিধা হয় না। কিন্তু আপনার এইখানে 4টা প্রপোজিশন সহ, কিন্তু আরেকটা বিষয়, আমি 2টা প্রপোজিশন মানি আর 2টা আমি ডিসএগ্রি করি, আমি কিসে ভোট দেবো? আমার এই প্রশ্ন, হাতে না নাতে? গণভোট তো হয় একটা প্রশ্নে। মানুষ তো বুঝতে পারছেন, কিন্তু আমি তো বলি যে বরঞ্চ গণভোট বিশেষ পক্ষ থেকে দাবির পরিপ্রেক্ষিতে যে কারণে অনুষ্ঠিত হচ্ছে একই সঙ্গে জাতীয় নির্বাচনের পাশাপাশি, সেটি বরং আরো ফেল করার সমূহ সম্ভাবনা, মানে আমি 80% সম্ভাবনা দেখছি আমি ব্যক্তিগতভাবে। কারণ বিএনপি যারা ভোটার, তারা তো কেউ আহ হাফ ভোটে সিল মারবে না, সবাই তো না ভোটেই করবে। আবার যারা আওয়ামী পন্থী বা আওয়ামী লীগের ভোটাররা যাবে না ভোট কেন্দ্রে, যে কদিনে যাক, তারাও নিশ্চয়ই গণভোটের পক্ষে বা হাতে সিল মারবে না। সেই জায়গা থেকে তো গণভোটের যে লক্ষ্য, মানে যাদের দাবি পরিপ্রেক্ষিতে এটি হচ্ছে, তো সেটা তো ফেল করার সমূহ সম্ভাবনা। লাভটা কি? এখানে এদের কোনো আছে, কোনো ডিজাইন আছে। ডিজাইনটা হচ্ছে যে আপনার প্রথমত সব লোক তো ভোট দিতে পারবে না। এই যে টাইম ফ্রেম করছে, এই যে আপনার নাম্বার অফ সেন্টার হচ্ছে আপনার 44,000 42,000। আচ্ছা, আপনার 2008 সনে এটা ছিল 32,000, কিন্তু ভোটার তো বাড়ছে আপনার 30%। এখানে তো আরো বেশি সেন্টার করা দরকার ছিল, আরো বেশি বুথ করা দরকার ছিল। আর এই যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেটা বলছিলেন, একেবারে একটা বাস্তব কথা, স্ট্যাগার্ড, এক এক ডিভিশনে আপনি এক এক দিনে ভোট নেন, এক এক ডিভিশনে এক এক দিনে আপনি ভোট নেন, তাহলে কিন্তু এই বিষয়টা হয় না। এখন সেন্টার বাড়াইতে পারে না, আপনার প্রত্যেকটা সেন্টারে প্রোটেকশন দেওয়ার মতো তো যথেষ্ট সংখ্যক সিকিউরিটি পার্সোনাল থাকতে হবে। আরো যদি মনে করেন 20,000 সেন্টার করে, 20,000 সেন্টারকে এস্টাবলিশ করতে গেলে আপনার সিকিউরিটি এনশিওর করতে হবে, সেটা হয়তো এদের নাই, হয়তো কি নাই বলা যায়। সুতরাং তারা ইচ্ছে করে বুথ বাড়াই দিতে পারে, প্রত্যেকটা সেন্টারে আরো বেশি বুথ সৃষ্টি করতে পারে, আরো বেশি লোক নিতে পারে, যদি সবাইকে সমানভাবে সুযোগ দিতে হয়, মানে সবাইকে যদি সুযোগ দিতে হয় ভোট দেওয়ার। আপনি কোনোভাবেই 540 মিনিট মানে 9 ঘন্টায় আপনার এই 10 কোটি ভোটার ভোট দিতে গেলে মিনিমাম 5 মিনিট করে ভোট লাগবে। আপনি আমাদের যে একটা সার্ভে আছে সেখানে দেখা গেছে যে একটা লোক সাধারণত ভোট দিতে তার 3 মিনিট থেকে 5 মিনিট লাগে, ধরেন রাফলি 4 মিনিট, জাস্ট এমপি ইলেকশনে সিঙ্গেল ব্যালট, এবং তো ডাবল ব্যালট। তাহলে তো হচ্ছে, তাহলে আলটিমেটলি কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এবং ডক্টর ইউনূসের নিশ্চয়ই ফাইনালি একটা কোনো লক্ষ্য আছে, সেটা কি হতে পারে আপনি যদি 1 মিনিটে বলতেন? ইউনূসের লক্ষ্য একটাই, তার আজীবন ক্ষমতায় থাকা। তাতে যদি বাংলাদেশের একটা অংশ ভারত দখল করে নিয়ে যায় বা আমেরিকা দখল করে নিয়ে যায়, কিংবা দেশের যদি অভাব অনাটন এগুলি শুরু হয়ে গেছে, তো অলরেডি আপনার অনেক লোক আনএমপ্লয়েড, অনেক লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে, তাতে ওনার কিন্তু কিছুই আসে যায় না। ওনার থাকতে হবে ক্ষমতায়, উনি ক্ষমতা পাইছে, ওনার আজীবন ক্ষমতায় থাকতে হবে। এইটা ছাড়া তার ভিতরে আর কোনো কিছুই দেখা যায় না। অনেক ধন্যবাদ আসলে আমাদের সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন, দর্শক আপনারাও ভালো থাকুন।